আমরা খেটে খাওয়া মানুষ, ওই 3,000 টাকাই তো পাবো। এটা কি ঠিক করলো? এত আশা দিল। থেকে 1,500 টাকাই ভালো ছিল। হিন্দুদের বোকা বানিয়ে ভোট আদায় করে সেই হিন্দুদের পেটেই লাথি মারছে শুভেন্দু অধিকারী। ভোটের আগের সেই আকাশচুম্বী প্রতিশ্রুতি কি তবে শুধুই একটা নির্বাচনী নাটক ছিল? তবে কি অন্নপূর্ণা ভাণ্ডারের নামে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মা বোনেদের সাথে প্রতারণা করেছেন? পশ্চিমবঙ্গের প্রায় 28 লক্ষ নারীর স্বপ্ন অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। জুড়ে দিয়েছে পাকা ঘর আর জিএসটি নম্বরের মতো অবাস্তব সব শর্ত। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদেরকেও টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সব অবাস্তব শর্তের আড়ালে লুকিয়ে থাকা কোন চরম আর্থিক সংকট ঢাকতে চাইছে প্রশাসন? এই সিদ্ধান্ত কি 2026-এর রাজনীতিতে এক মহাপ্রলয় ডেকে আনবে? পর্দার পেছনের সেই হারহিম করা রাজনৈতিক ও প্রশাসনিক খেলা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 2 মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং জনমানুষের সবচেয়ে আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী নাম হল অন্নপূর্ণা ভাণ্ডার। নির্বাচনের আগে শাসক দলের পক্ষ থেকে মস্ত বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা সরাসরি আর্থিক সহায়তা পাবেন, নারীরা স্বনির্ভর হবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পাবেন। সেই প্রতিশ্রুতির বিশাল ঢেউয়ে ভর করে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ ও মধ্যবিত্ত মহিলা বুক ভরা আশা নিয়ে ফর্ম পূরণ করেছিলেন, নিজেদের একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজকে সেই স্বপ্নের ওপর নেমে এসেছে এক নতুন নির্দেশনার নির্মম কাঁচি। আর সেই কাঁচির ধারালো আঘাতে কেটে যাচ্ছে প্রায় 28 লক্ষ আবেদনকারীর দীর্ঘদিনের লালিত আশা। তবে এখানে আসল প্রশ্নটা কি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর ও রহস্যময় কোনো প্রশাসনিক ব্যর্থতা? এই সপ্তাহের বুধবার রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর এই বৈঠকের পরেই নবান্ন থেকে যে নতুন নির্দেশনানামা জারি করা হয়েছে তা পড়লে যে কোনো সাধারণ মানুষের মনে হবে যে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আর আজকের নির্মম বাস্তবতা সম্পূর্ণ আলাদা দুটি গল্প। নতুন নিয়ম অনুযায়ী রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিল ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকরা কেউ আর অন্নপূর্ণা ভাণ্ডারের এই প্রকল্পের টাকা পাবেন না। শুধু তাই নয়, সরকারের এই নতুন নির্দেশে আরও বলা হয়েছে যে যারা ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাদেরকেও সেই টাকা অতি দ্রুত সরকারি তহবিলে ফেরত দিতে হবে। একবার ঠান্ডা মাথায় ভাবুন, যে টাকাটা একজন সাধারণ মহিলা হয়তো ইতিমধ্যেই সংসারের নিত্য প্রয়োজনীয় কাজে, সন্তানের পড়াশোনায় বা চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছেন, সেই টাকা এখন তাকে আবার সরকারের ঘরে ফেরত দিতে হবে। এটা কোন ধরনের কল্যাণমুখী নীতি আর কেমন ধরনের শাসন ব্যবস্থা তা নিয়ে এখন চারিদিকে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় ধাক্কা তো এখনো আসাই বাকি। যে শর্তগুলো নতুন করে এই প্রকল্পে যোগ করা হয়েছে সেগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায় যে এগুলো বাস্তবতার মাটি থেকে কতটা দূরে এবং কতটা অবাস্তব। সরকারের দেওয়া প্রথম শর্ত অনুযায়ী আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তবে তার আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। অথচ আগের নিয়মে বলা হয়েছিল যে যিনি নিজে আবেদন করছেন তিনি যদি সরকারি চাকরি করেন তবেই কেবল তিনি এই সুবিধা পাবেন না। আগের সেই নিয়মটি তাও যুক্তিযুক্ত ছিল, কিন্তু এখন বলা হচ্ছে পরিবারের যে কেউ হোক, সে হোক ছেলে, স্বামী কিংবা শ্বশুর, সামান্য সরকারি চাকরি করলেও বৌমার আবেদন বাতিল হবে। একটু বাস্তবতার নিরিখে ভাবুন, একটা পরিবারের হয়তো ছেলে বা শ্বশুর কোনো দপ্তরের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী, যার মাসিক বেতন প্রায় 7 থেকে 8,000 টাকা। বর্তমানের এই চরম মূল্যবৃদ্ধির বাজারে সেই পরিবারের বৌমা কি সত্যি খুব সচ্ছল জীবনযাপন করছেন? তার কি কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, নাকি সরকারি চাকরির একটা তকমা থাকলেই পুরো পরিবার রাতারাতি ধনী হয়ে যায়? দ্বিতীয় শর্তে বলা হয়েছে পরিবারের কেউ সামান্য
পেনশন পেলেও ফর্ম বাতিল হবে। তৃতীয়ত, পরিবারের কেউ আয়কর দাতা হলেও বাতিল। চতুর্থত, বাড়িতে কোনো ছোটখাটো ব্যবসার কারণে জিএসটি নম্বর থাকলেও বাতিল। পঞ্চমত, বাড়িতে 3টি পাকা ঘর থাকলেও বাতিল। এবং ষষ্ঠত, 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও আবেদন বাতিল হবে। এবার একটু থমকে দাঁড়িয়ে এই শর্তগুলো বাংলার গ্রামীণ বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন। জিএসটি নম্বরের কথাই ধরা যাক। আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়া আর আইনি কড়াকড়ির যুগে গ্রামগঞ্জে অত্যন্ত ছোটখাটো একটি মুদির দোকান বা চায়ের দোকান চালাতেও আইনি বাধ্যবাধকতার কারণে জিএসটি নম্বর নিতে হয়। সেই ছোট দোকানের মাসিক আয় হয়তো মেরে কেটে 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু কাগজ কলমে জিএসটি আছে মানেই সেই পরিবারের মহিলা অন্নপূর্ণা ভান্ডার থেকে বাতিল হয়ে যাবে। এটা কোন ধরনের যুক্তি? জিএসটি থাকা মানেই তো আর ব্যবসার সমৃদ্ধি বা কোটি কোটি টাকার মালিক হওয়া নয়। একটা নির্বাচিত রাজ্য সরকার কি এতটুকু সাধারণ জ্ঞান বোঝে না, নাকি সব বুঝেও রাজকোষের শূন্যতা ঢাকতে না বোঝার ভান করছে? 3টি পাকা ঘরের সত্যটা তো আরো বেশি হাস্যকর ও অবাস্তব। এখানে 3টি আলাদা পাকা বাড়ির কথা বলা হচ্ছে না, বরং একটি মাত্র বাড়ির মধ্যে শ্যাকুলে 3টি রুম বা ঘর আছে কিনা সেটাই এখন সরকারি বাবুরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছেন। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার গ্রামে এমন একটা বাড়ি খুঁজে পাওয়া সত্যিই কঠিন যেখানে অন্তত 3টি ছোট ছোট ঘর নেই। বাংলার বাড়ি প্রকল্প বা নিজস্ব সামান্য সঞ্চয় যোগ করে গ্রামীণ মানুষরা মাথা গোজার জন্য 2-3টি ঘর তো তৈরি করেই থাকেন। তাহলে 3টি ঘর থাকা মানেই কি বিলাসিতা বা ধনী পরিবারের লক্ষণ? তাহলে তো সরকারের পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল যে যাদের মাথার ওপর কোনো ছাদ নেই শুধু তারাই এই টাকা পাবেন। আর ঠিক এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটা সাধারণ মানুষের মনে তীব্রভাবে উঠেছে। ভোটের আগে যখন জাঁকজমকপূর্ণ প্রকল্পের ঘোষণা হয়েছিল তখন তো এই সমস্ত জটিল শর্তের কথা কোথাও উল্লেখ ছিল না। তখন প্রতিটি জনসভায় বুক ফুলিয়ে বলা হয়েছিল যে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা এই আর্থিক সুবিধা পাবেন। কোথাও তো জিএসটির কথা বলা ছিল না, কোথাও 3টা ঘরের কথাও ছিল না, কোথাও পরিবারের কারো পেনশনের কথাও বলা হয়নি। তাহলে ভোট ফুরাতেই এই কঠিন শর্তগুলো হঠাৎ আকাশ থেকে কোথা থেকে উড়ে এলো? ভোট পাওয়ার পরেই কি তবে এই সমস্ত নিয়ম বদলে যায়? প্রতিশ্রুতি কি শুধুই ভোটের মৌসুমের রঙিন ললিপপ? এবার আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখুন, যেটা হয়তো সাধারণ মিডিয়াগুলো খেয়ালই করছে না। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কথাই ধরা যাক। এরা কিন্তু কোনো স্থায়ী সরকারি কর্মচারী নন। এরা নির্দিষ্ট কাজের বিনিময়ে সামান্য কিছু ভাতা পান। এদের কোনো ফিক্সড বড় বেতন নেই, কোনো পিএফ নেই, কোনো বার্ষিক ইনক্রিমেন্ট নেই। এরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেন। হঠাৎ করে এই প্রকল্প থেকে বাদ পড়ায় আশাকর্মী ইউনিয়নের প্রধান ইসমাতারা খাতুন সংবাদ মাধ্যমকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে রাজ্যের মেয়েরা আজ চরম মর্মাহত ও ক্ষুব্ধ। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সব জেলা থেকে ফোনের পর ফোন আসছে। মহিলারা কাঁদছেন এবং জিজ্ঞেস করছেন যে তারা ঠিক কি অপরাধ করেছেন। তারা তো নিয়ম মেনে ফর্ম পূরণ করেছিলেন, সব বৈধ কাগজপত্রই দিয়েছিলেন, তাহলে এখন কেন তাদের এভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে? এর মধ্যে আরেকটা বড় প্রশাসনিক গলদ ও সমস্যা তৈরি হয়েছে, যা নিয়ে কেউ তেমন আলোচনা করছে না। সেটা হলো ভেরিফিকেশনের মারাত্মক অসক্ষমতা। কিছু ব্লকে আইডিএস কর্মীরা তড়িঘড়ি করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছেন এবং একটা নির্দিষ্ট ফর্ম নিয়ে যাচ্ছেন যেখানে টিক চিহ্ন দিতে হচ্ছে যে বাড়িতে কটা ঘর আছে, কত জমি আছে কিংবা গাড়ি আছে কিনা। কিন্তু অদ্ভুতভাবে অনেক ব্লকে কোনো ভেরিফিকেশনই হয়নি, কোনো ফোন আসেনি, কেউ বাড়িতেও যায়নি। অথচ নবান্ন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে 10ই জুলাইয়ের মধ্যে সব ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে হবে। একজন অসহায় মহিলা তার ফর্মের স্ট্যাটাস চেক করে দেখছেন সেখানে শুধু বাতিল বা রিজেক্ট লেখা রয়েছে, কিন্তু কেন বাতিল করা হলো তার কোনো ব্যাখ্যা কোথাও নেই। এদিকে রাজ্য সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে প্রকৃত প্রাপকরা সঠিক সময়েই টাকা পেয়ে যাবেন এবং কাউকেই অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো সরকারের খাতায় এ প্রকৃত প্রাপক কারা? সেই সংখ্যাটা কি আদৌ স্পষ্ট? দর্শক, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পাকা ঘর, জিএসটি নম্বর কিংবা পরিবারের পেনশনের মতো
এই নতুন নতুন শর্ত যোগ করাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলেই প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করার সৎ চেষ্টা, নাকি ভোটের প্রতিশ্রুতি দিয়ে পরে রাজকোষের সংকটের কারণে আস্তে আস্তে সরে আসার এক চতুর কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব নির্ভীক ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।